এ আমি বিশ্বাস করি না। কিয়ার স্টারমার খাইয়া লাইব, তোমার জীবনে খাইয়া লাইব। এবিটির কথা শুনছ, কুটচালে বেরিয়েতের বুদ্ধিত পড়ছ, জীবনে শেষ হয়ে যাব। প্রফেসর ইউনূসই কি হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি, পরবর্তী প্রেসিডেন্ট প্রফেসর ইউনূস হচ্ছেন, এরকম আলোচনা শুরু হওয়ার নেপথ্যের কারণ অনেকগুলো। তিনি ইংল্যান্ডের একটি অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এরকম একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে এলো কিভাবে এবং সেই প্রশ্নের উত্তর কেন দিলেন সেটা বিশ্লেষণ করলে এক ধরনের টাস পাওয়া যায় যে এরকম একটা সম্ভাবনা রয়েছে। আবার যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো এপ্রিলে, এবং মনে হচ্ছে যে সেই তারিখটা আবার এগিয়েও আসতে পারে, ক্যারিয়ার শেষ হয়ে যাবে তোমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদটা ডক্টর ইউনূসের লগে গেছো পাঙ্গা নিতে। এবারই কইছে যে খবরদার আপনি কিন্তু দেখা করেন না, টেহাডি নিয়ে গিয়ে আমরা দেশের থেকে। কারণ এবারই তো ব্রিটিশ নাগরিক। কথা বলছি টিউলিপ সিদ্দিকির খুটচাল এবং বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নামক একটা প্রতিবেদন নিয়ে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ, এবং এটা ছিল খুবই রাজনৈতিক একটা বড় ধরনের চাল। কারণ তিনি ব্রিটিশ নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিকই না, এবং সেখানকার এমপি। আর যেই প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার, তার খুবই কাছের লোক হচ্ছেন টিউলিপ সিদ্দিকি, এবং যথেষ্ট আস্থাভাজন। কিন্তু টিউলিপ যখন পদত্যাগ করছিলেন, কিয়ার স্টারমার কিন্তু তাকে বলছিল যে আপনার জন্য রাস্তা খোলা আছে, আপনি আবারও আসবেন। সেখানেই এক ধরনের বিএনপির সঙ্গে সমঝোতার প্রসঙ্গ সামনে আসছে, এবং বিএনপির সঙ্গে সমঝোতা যদি হয়েই থাকে, তারেক রহমানের সঙ্গে বৈঠকে তার সর্বশেষ রূপটা আমরা দেখতে পারবো। সেরকমটা যদি হয়েই থাকে তাহলে একটা কন্ডিশনেও সমঝোতা হতে পারে, সেটা হচ্ছে যে বিএনপি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় গেলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করবেন। এরকমটা কি হয়েছে বিএনপির সঙ্গে, মানে এক ধরনের সমঝোতা? সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে। বলছিলাম প্রফেসর ইউনূস কি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন কিনা, সেরকম সম্ভাবনা কেন দেখা গেল? ইংল্যান্ডের একটি অনুষ্ঠানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে 17 বছর পর আমরা একটা সত্যিকারের নির্বাচন করতে যাচ্ছি, যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন, এমনটা যেমন আশাবাদ ব্যক্ত করেছেন, তেমনি পরবর্তী সরকারের কোনো দায়িত্বে থাকবেন কিনা সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন। যদিও সেই প্রশ্নের উত্তর নেগেটিভ দিয়েছেন, তাকে একটি অনুষ্ঠানে বিব্রতকর প্রশ্নও করা হয়েছিল। সেই প্রসঙ্গে পরে আসছি। পরবর্তী সরকারের সঙ্গে তিনি থাকবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে নির্বাচনের পর নির্বাচিত পরবর্তী সরকারের কোনো দায়িত্বে আমার থাকার ইচ্ছা নেই। যখন ইংল্যান্ডে তিনি এই কথাটা বললেন যে আমার থাকার ইচ্ছা নেই, তার মানে ধরে নেওয়াই যেতে পারে যে তাকে যদি অফার করা হয় এবং তাকে যদি মানে সম্মানিত করার চেষ্টা করা হয়, সেটা যে কোনো সমঝোতার কারণেই হতে পারে, তাহলে তিনি রাষ্ট্রপতির বড় পদটা না করার মতো কারণ অন্তত দেখা যাচ্ছে না। তাকে নিয়ে নানা রকমের সমালোচনাও রয়েছে। সমালোচনা তো থাকবেই, একটা মানুষকে নিয়ে সমালোচনা থাকবেই। প্রফেসর ইউনূসকে নিয়েও সমালোচনা রয়েছে যে তিনি কোনো দায়িত্ব পেলে সেই দায়িত্ব ছাড়তে চান না। আবার রাষ্ট্রপতি প্রসঙ্গটা কেন তিনি রাজি হতে পারেন, কিংবা এক ধরনের সমঝোতা হতে পারে তাকে রাষ্ট্রপতি করার, বিশেষ করে বিএনপির সঙ্গে কেন বলছি, সেই বলার অন্যতম বড় কারণ হচ্ছে প্রফেসর ইউনূসও নিশ্চয়ই চাইবেন যে আগামী নির্বাচনের পরে তার প্রিয় ছাত্ররা যারা এনসিপি তৈরি করেছে, এনসিপি যেন অন্তত এক ধরনের লাইমলাইটে থাকে, তারা যেন হারিয়ে না যায়। আর তিনি যদি রাষ্ট্রপতি হতে পারেন তাহলে এনসিপি লাইমলাইটে থাকা সুবিধা হবে, এনসিপির জন্য সেটা পজিটিভ একটা পয়েন্ট হবে। সেই পজিটিভ পয়েন্ট বিএনপি করে দেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। বিএনপির অনেক দুর্বল জায়গা রয়েছে, দুর্বলতা রয়েছে, নানা সময় নানা রকমের আলোচনা আমরা করেছি, এই ব্যাপারে একটা ভিডিও আমরা করেছি। বিএনপির সামনে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে আপিল, সেই আপিলটা ঝুলিয়ে রাখা হয়েছে। নানা কারণেই বিএনপি প্রফেসর ইউনূসের সঙ্গে এক ধরনের সমঝোতায় যেতে পারে, এবং তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটা লন্ডনে হতে চলেছে সেই বৈঠকের নেপথ্য কারণও কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েই গেছে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে ফাইনাল মিটিংয়ে সেগুলো একেবারে ফাইনালাইজ হবে। এদিকে লন্ডনে যখন 13 তারিখে তারেক রহমানের সঙ্গে মিটিং হবে, তখন আমরা দেখলাম যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি লন্ডনে উড়াল দিয়েছেন, সম্ভবত সেই মিটিংয়ে তিনিও উপস্থিত থাকবেন। তার মানে বিএনপি এই মিটিংটাকে খুবই গুরুত্ব দিচ্ছে। এই মিটিংয়েই কি অনেক
অনেক কিছু সমঝোতার ব্যাপার সামনে চলে আসবে এবং এই মিটিংয়েই যদি সিদ্ধান্ত হয় যে বিএনপি পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যদি যায় আপনি দ্রুত নির্বাচন দেন, রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি যায় তাহলে আপনাকে রাষ্ট্রপতি করা হবে, এরকম সমঝোতায় বিএনপি যেতে পারে। আবার নেগেটিভ দিকও রয়েছে। নেগেটিভ দিক এরকম যে প্রফেসর ইউনূসকে কতটা আস্থার মধ্যে বিএনপি নিতে পারবে, কারণ রাষ্ট্রপতি পদটা খুবই সেন্সিটিভ পদ। রাষ্ট্রপতি ইচ্ছা করলেই যে কোনো সময় সংসদ ভেঙে দিতে পারেন, সরকার ভেঙে দিতে পারেন, এই সর্বোচ্চ ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে রয়েছে। এই রকম একটা সেন্সিটিভ পদে শতভাগ আস্থার জায়গা থাকবে না, এরকম কাউকে রাষ্ট্রপতি করা কোনো রাজনৈতিক দলের জন্য রিস্কি। যে রিস্কটা আমরা বিগত 15 বছরে শেখ হাসিনাকে কখনো নিতে দেখিনি। শেখ হাসিনা সবসময় সর্বশেষ রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া ব্যাপারে যথেষ্ট বিতর্ক হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাকে কেন রাষ্ট্রপতি করা হলো সেই ব্যাপারেও প্রশ্ন উঠেছে। সেই ক্ষেত্রে আবার অনেকে বলেছেন যে তাকে রাষ্ট্রপতি করার অন্যতম বড় কারণ হচ্ছে শেখ হাসিনার তিনি একেবারে 100% আস্থাভাজন। তো এটা কিন্তু একটা বড় আলোচনার জায়গা। সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি কোনো দল এমন কাউকে করতে চাইবে না যিনি কিনা সেই দলের আস্থাভাজন হতে পারবেন না 100%। সেক্ষেত্রে প্রফেসর ইউনূস কি বিএনপির কাছে শতভাগ আস্থাভাজন হবে? বিএনপির মানে ঘরপোড়া গরু, কিন্তু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই কিন্তু ভয় পায়। ঘরপোড়া গরু কেন বলছি? যে বিএনপি এর আগে বদরুদ্দোজা চৌধুরী বিএনপির সময়ে রাষ্ট্রপতি ছিলেন, তাকে নিয়ে অনেক কেলেঙ্কারি ঘটনা কিন্তু ঘটেছে। বদরুদ্দোজা চৌধুরীকে অনাস্থা এনে তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়েও দিয়েছিল বিএনপি, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। সুতরাং বিএনপি একবার এই ব্যাপারে যথেষ্ট শিক্ষা হয়েছে, তারা এক ধরনের ছ্যাঁকা খেয়েছে একবার রাষ্ট্রপতি ইস্যুতে। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূসকে কতটা আস্থায় তারা আনতে পারবে সেটাও একটা বড় বিষয়। কিন্তু বিএনপি যদি ছাড় দিয়ে সরকারের সঙ্গে সমঝোতায় আসতে চাই, কারণ এই সরকারকে নিয়ে নানা রকমের আলোচনা তো চতুর্দিকে হয়। অনেকে আলোচনা করেন যে সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চায়, এই আলোচনার দাবিও তোলা হয় বিভিন্ন দিক থেকে যে 5 বছর ক্ষমতায় থাকতে চায়, 10 বছর ক্ষমতায় থাকতে চায়। এমনকি আমরা একেবারেই সর্বশেষ যে ঈদ উল আজহার দিন ঈদগাহেও এরকম একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি যে কয়েকজন জনতা প্রফেসর ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে চিৎকার করে বলছেন, দালালদের কথা শুনবেন না স্যার, আপনি আরো 5 বছর ক্ষমতায় থাকেন। এরকম আওয়াজ, এই আওয়াজটা টেলিভিশন ক্যামেরায় রেকর্ড হয়েছে এবং সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। পক্ষে বিপক্ষে নানা রকমের আলোচনাও হয়েছে। সো মানে সব মিলিয়ে আলোচনার মাঝখানে এক ধরনের সমঝোতা যদি, রাজনৈতিক সমঝোতা যদি বিএনপি করতে চায়, তাহলে রাষ্ট্রপতি ইস্যুটা একটা বড় ইস্যু হতে পারে। সেই কারণেই চতুর্দিকে আমার মনে হয় আলোচনা হয়েছে এবং প্রফেসর ইউনূসেরও এই অনুষ্ঠানে এই ব্যাপারে উত্তর দেওয়া, এই প্রশ্নটা আসা প্রাসঙ্গিকভাবে, এটার মাঝেও একটা যোগসূত্র থাকতে পারে, এমনটাকে উড়িয়ে দেওয়ার কোনো গত্যান্তর নেই। প্রফেসর ইউনূস অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন, সেখানে গিয়ে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনি যখন 24-এর 8 আগস্ট দায়িত্ব নিলেন তখন কিন্তু আপনি ঘোষণা দিয়েছিলেন যে আপনার প্রধান কাজ হবে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা, এক সূত্রে গাঁথা। কিন্তু আপনি সেটা কি পেরেছেন? আপনার সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে টানা 6 ঘন্টা 8 ঘন্টা ব্যাপী বঙ্গবন্ধুর বাড়ি যখন গুড়িয়ে দেওয়া হয়েছে তখন সরকার এবং প্রশাসন সবাই নিশ্চুপ থেকেছে। এই ব্যাপারে আপনার ভাষ্য কি? এরকম বিব্রতকর প্রশ্নেরও তিনি সম্মুখীন হয়েছেন। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে পুলিশ বাহিনী সেইভাবে আসলে আস্থার মধ্যে ছিল না, তারা পেরে ওঠেনি, তারা করে ওঠেনি, আস্তে আস্তে তাদেরকে আস্থায় আনা হচ্ছে এবং যে পরিবেশ, ঘোলাটে পরিবেশ ছিল সেই পরিবেশ থেকে দেশকে সঠিক পরিবেশে, সুস্থ পরিবেশে আনার চেষ্টা করে যাচ্ছেন তিনি। এটা একদিনের কাজ নয়, এটা আস্তে আস্তে হচ্ছে, এমন উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে এক ধরনের বিতর্কের জন্ম দেওয়া ইংল্যান্ড সফরের মাঝে আশা নিরাশার অনেক কথাই আসলে আলোচনা হচ্ছে। এর মাঝে রাষ্ট্রপতি ইস্যুটা আমার মনে হয় যে কোনো একটা সুড়ঙ্গের ফাঁক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে এবং 13 তারিখে তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই ব্যাপারে যে আলোচনা হবে না সেই গ্যারেন্টি বা দেয়া যায় কোত্থেকে? দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি প্রফেসর ইউনূস পরবর্তী সরকারের রাষ্ট্রপতি হিসেবে তাকে আমরা দেখতে চলেছি? অর্থাৎ তাকে যে অনেক দিন ক্ষমতায় দেখতে চাই আমরা কেউ এবং সুর তুলতে চাই, বিভিন্ন দিক থেকে আওয়াজ তুলতে চাই, সেটাই কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? এবং এটা প্রতিষ্ঠিত হলে এনসিপির রাজনৈতিক গুরুত্ব কি অন্তত সামনের দিনগুলোতে আরো বাড়তে চলেছে? তো সেই টিউলিপকে, কাছের এত মানুষকে একজন যাকে ডক্টর ইউনূস সাক্ষাৎ দিতে চায় না, হালকা নিবে? দর্শক, আমাদের এই
প্রতিবেদনটাতে আমরা দৈনিক ইনকিলাবের একটা প্রতিবেদন যেটা আসছে যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী নাকি তার রাজনৈতিক কুটচালের মাধ্যমে ডক্টর ইউনুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার যে বৈঠক সেটা ঠেকাইতে সক্ষম হচ্ছেন। বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে। লেবার নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি টিউলিপ সিদ্দিকের কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি যদি সত্যি হয় তাহলে এটা হতে পারে আওয়ামী লীগের জন্য অশনি সংকেত, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। তবে কোন সেই বিশ্লেষণকারী সেইটার তথ্য পাই নাই। এখন এটা হইতে পারে, কেন হইতে পারে বললাম না, যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তো সেই অভিযোগ আসার পরে তার বিরুদ্ধে কিন্তু যুক্তরাজ্যের সরকার তাদের মিনিস্ট্রি থেকে একটা ইনভেস্টিগেশনের জন্য তারা কিন্তু একটা টিম তৈরি করছিল। সেই টিমের ইয়াতে কিন্তু টিউলিপ সিদ্দিকী সম্ভবত পার পেয়ে গিয়েছিলেন। তারপরও তার বিরুদ্ধে যেহেতু একটা মানে রাশিয়ার সাথে ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়েকশো কোটি ডলারের রাশিয়া বাড়িটা নিয়ে কিন্তু সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিছিল। তো ফাইনালি কিন্তু এটা থেকে ব্রিটিশ জনগণের কাছে অনেকটা বাইচা গেছিলেন, বা তিনি তার মন্ত্রী পদটা থেকে তিনি পদত্যাগ করছিলেন যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয়। এখন এখানে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন তার এই ইনভাইটেশন প্রত্যাখ্যান করেছেন, বিষয়টা টিউলিপের জন্য অবশ্যই ছিল লজ্জার এবং অপমানের। রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানে ডক্টর ইউনুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসরদের অর্থ পাচার সহ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগের প্রমাণ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস তুলে ধরত। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে আসার আগে তার সাথে দেখা করতে টিউলিপ যেই পত্র দিয়েছেন তার বিষয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং তার সাথে দেখা করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনাগ্রহের কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টিউলিপ জানা যে দেখেন আমি ওনারে বললাম যে আপনি আসেন আমার সাথে বসেন। এমনকি টিউলিপ কিন্তু কিছু অভিযোগ করছে যে দুদককে উনি মেইল করতেছে, দুদক রিপ্লাই করতেছে না, এবং কি তার আইনজীবীরা এটা নিয়ে অনেক কথাবার্তাও বলছে। সো এখানে অনেকটা গোছালো অবস্থানে ছিল টিউলিপ সিদ্দিকী নিজেকে নিজের জায়গাটাকে পরিষ্কার করার জন্য। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে প্রশংসা করছেন এগুলা কিন্তু বিদেশিরা একভাবে নেয়। বাংলাদেশে তোমার অন্তরে কি, তোমার চেহারা দেখে তো বোঝা যায় এত ভালো ভালো না, কিন্তু বিদেশিরা দেখবেন খুব প্রশংসা করে, আমার চেহারা ছবি ভালো না, কিন্তু কোরিয়াতে দেখতে বলে ওয়া মসজিদটা মানে ওয়াও অনেক সুন্দর। চিন্তা করছেন নি কি মুলাফাম মারে, তো বিদেশিরা মারে। ডক্টর ইউনুসকে দেওয়া যে চিঠিটা টিউলিপ সিদ্দিকীর, এটা আপনার কূটনৈতিক ভাবে খুবই গোছালো একটা চিঠি যে আমি আমাকে ডিফেন্ড করতে চাই, আপনার সাথে বসতে চাই, আপনার দেশ থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি এটাকে মানে ডিফেন্ড করতে চাই, এমন জায়গায় চিঠি পাঠান যেখানে আমি নেই। তো এই টোটাল জিনিসটা আপনার যেই জায়গায় নিয়ে গেছে যে কিয়ার স্টারমার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বৈঠকটা ঠেকাতে সক্ষম হয়েছে। তো নির্ভরযোগ্য সূত্র থেকে বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীর সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সুসম্পর্ক থাকায় তিনি কুটচালের মাধ্যমেই এই বৈঠককে রহিত করার মতন ক্ষমতা রাখছেন ভাবা যায়। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি বলছিল পুরো রিপোর্ট থেকে, টিউলিপকে না বলাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় ভুল নাকি? এখন প্রতিবেদন তো প্রতিবেদনই, আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে টিউলিপের পাওয়ার কত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।